1857 মহাবিদ্রোহ পুরো ব্রিটিশ সাম্রাজ্যের ভিত কিন্তু একদম নাড়িয়ে দিয়েছিল। আর তখন ব্রিটিশরা একটা জিনিস খুব ভালো করে বুঝে গিয়েছিল, শুধু গায়ের জোরে ভারতকে শাসন করা যাবে না। তো আসলো একটা নতুন চাল, রানী ভিক্টোরিয়ার 1858 সালের ঘোষণাপত্র। কি দারুণ সব প্রতিশ্রুতি ছিল তাতে। কিন্তু প্রশ্ন হলো, এই কথাগুলো কি সত্যি ভারতের ভাগ্য বদলে দিয়েছিল, নাকি এটা ছিল আরও বড় কোনো বিশ্বাসঘাতকতার শুরু? চলুন আজ এই গল্পটারই গভীরে যাই। আর এই প্রশ্নটা কিন্তু শুধু ইতিহাসের বইয়ের পাতায় আটকে নেই, এটা একটা গোটা জাতির আত্মপরিচয়ের সঙ্গে জড়িয়ে আছে। এই যে ঘোষণাপত্রটা, এটা কি সত্যি একটা নতুন ভালো ভবিষ্যতের দরজা খুলে দিয়েছিল, নাকি এটা ছিল শাসন করার আরও একটা সূক্ষ্ম ফাঁদ? জানেন, এই আশার বাস্তবতার মাঝের যে বিরাট ফারাক, সেখান থেকেই কিন্তু ভারতের স্বাধীনতার ইচ্ছেটা আরও জোরালো হয়ে উঠেছিল। আচ্ছা, এই পুরো ব্যাপারটা বুঝতে হলে আমরা কয়েকটা ধাপে এগোব। প্রথমে দেখব রানীর সেই নতুন প্রতিশ্রুতিগুলো আসলে কি ছিল। তারপর দেখব নীল বিদ্রোহের আগুন আর বিরসা মুন্ডার উলগুলান বা মহাবিদ্রোহের মধ্যে দিয়ে সেই কথাগুলোর কি পরিণতি হল। আর সবশেষে আমরা বোঝার চেষ্টা করব কেন এই সময়টাকে প্রতিশ্রুতি ভঙ্গের অধ্যায় বলা হয়। তো 1857 বিদ্রোহ ব্রিটিশদের জন্য যে কি বিরাট একটা ধাক্কা ছিল তা বলার অপেক্ষা রাখে না। ওরা বুঝে গিয়েছিল যে একটা ব্যবসায়ী কোম্পানি, মানে ইস্ট ইন্ডিয়া কোম্পানি, ভারতের মতো এত বড় একটা দেশকে আর সামলাতে পারবে না। তাই ঠিক হলো, ক্ষমতা এবার সরাসরি ব্রিটিশ রাজের হাতে তুলে দেওয়া হবে। ভাবা হয়েছিল এখান থেকেই হয়তো এক নতুন যুগের শুরু হবে। এই যে ক্ষমতার হাত বদল, এটা কিন্তু একটা বিরাট নাটকীয় ব্যাপার ছিল। ভাবুন একবার, এতদিন ধরে ভারতের শাসক ছিল একটা কোম্পানি, আর 1858 সালের পর থেকে ভারতের ভাগ্য জুড়ে গেল সরাসরি ব্রিটিশ রাজপরিবারের সঙ্গে। মানে খাতায় কলমে তো এটা একটা বিশাল পরিবর্তন, এক নতুন যুগের শুরু বলাই যায়। আর এই ঘোষণাপত্রে যে প্রতিশ্রুতিগুলো দেওয়া হয়েছিল, সেগুলো ছিল দারুণ আকর্ষণীয়। আসলে 1857 বিদ্রোহের কারণগুলোকে মাথায় রেখেই এগুলো তৈরি করা হয়েছিল। বলা হলো, ধর্ম বা সামাজিক ব্যাপারে কোনো হস্তক্ষেপ করা হবে না, জাতি ধর্ম বর্ণ না দেখে সবাইকে সরকারি চাকরিতে সমান সুযোগ দেওয়া হবে, দেশীয় রাজাদের সম্মান করা হবে। এমনকি যে কুখ্যাত সত্যবিলোপ নীতির জন্য এত রাজ্য দখল করা হয়েছিল, সেটাও বাতিল করে দেওয়া হলো। সব মিলিয়ে মনে হচ্ছিল ব্রিটিশ শাসন হয়তো এবার একটা ভালো, ন্যায্য পথে চলবে। কিন্তু আসল প্রশ্নটা হলো, এই সব সুন্দর কথা কি শুধু কথাই ছিল? রানীর ঘোষণার কালই ঠিকমতো শুকানোর আগে কিন্তু আসল পরীক্ষাটা শুরু হয়ে গেল। ঠিক পরের বছর 1859 সালে বাংলায় দাউ দাউ করে জ্বলে উঠল নীল বিদ্রোহের আগুন। এটাই ছিল ব্রিটিশ রাজের দেওয়ার নতুন কথা রাখার প্রথম এবং সবচেয়ে বড় পরীক্ষা। এই পুরো শোষণের মূলে ছিল একটাই জিনিস, দাদন প্রথা। ব্যাপারটা কি ছিল? কৃষকদের সামান্য কিছু টাকা ধরিয়ে দিয়ে একটা চুক্তিতে সই করিয়ে নেওয়া হতো। আর সেই চুক্তিটাই ছিল এক ভয়ঙ্কর ফাঁদ, যা কৃষকদের প্রজন্ম থেকে প্রজন্মান্তরের ঋণের জালে আর দাসের জীবনে আটকে ফেলত। এই ঋণের চক্রটা কিন্তু খুব ঠান্ডা মাথায় পরিকল্পনা করে বানানো হয়েছিল। প্রথমে সামান্য কিছু টাকা অগ্রিম দেওয়া হতো, তারপর তাদের সবচেয়ে ভালো জমিতে নীল চাষ করতে বাধ্য করা হতো, যেটা করে কৃষকদের কোনো লাভই হতো না। এরপর ফসলের দাম এমন কম দেওয়া হতো যে ওই ঋণ শোধ করাটা অসম্ভব হয়ে পড়ত। ফলে সেই ঋণ বাড়তেই থাকত, আর কৃষকরা বংশের পর বংশ ধরে সেই ঋণের জালেই আটকে যেত। সংঘাতটা ছিল একেবারে পরিষ্কার। একদিকে কৃষকরা চাইছে ধান, ডালের মতো ফসল ফলাতে, যাতে তাদের নিজেদের পেট চলে, আর অন্যদিকে তাদের জোর করে নীল চাষ করানো হচ্ছে। কেন? কারণ তাতে লাভ হচ্ছিল ইংল্যান্ডের কাপড়ের কলগুলোর, কৃষকদের নয়। এই যে একদিকে বেঁচে থাকার লড়াই আর অন্যদিকে মুনাফার লোভ, এর থেকেই তো বিদ্রোহের জন্ম হয়েছিল। ব্যাপারটা যে কতটা গুরুত্বপূর্ণ ছিল সেটা লর্ড ক্যানিংয়ের একটা কথা শুনলেই বোঝা যায়। তিনি ছিলেন তখনকার ভারতের গভর্নর জেনারেল, মানে সর্বোচ্চ শাসক। তিনি নিজেই বলেছিলেন যে এই নীল বিদ্রোহের পরিস্থিতি 1857 সালের সিপাহী বিদ্রোহের থেকেও বেশি চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছিল। ভাবা যায়, এটা প্রমাণ করে যে নীল বিদ্রোহ কোনো ছোটখাটো আন্দোলন ছিল না, এটা ছিল এমন এক গণ আন্দোলন যা ব্রিটিশ শাসনের ভিতটাকেই কাঁপিয়ে দিয়েছিল। আচ্ছা, নীল বিদ্রোহ তো গেল, এবার চলুন কয়েক দশক এগিয়ে যায়, 19 শতকের একেবারে শেষের দিকে। বিরসা মুন্ডার নেতৃত্বে যে উলগুলান বা মহাবিদ্রোহ হয়েছিল, সেটা পরিষ্কার দেখিয়ে দেয় যে এই সমস্যাগুলো কোনো বিচ্ছিন্ন ঘটনা ছিল না, বরং ব্রিটিশ শাসনের গভীরে একেবারে গোড়াতেই গণ্ডগোলটা ছিল। এই বিদ্রোহের একদম মূলে ছিল খুদকাঠি প্রথাকে শেষ করে দেওয়া। এটা ছিল মুন্ডা সম্প্রদায়ের একটা বহু পুরনো ব্যবস্থা, যেখানে জমির মালিকানা ছিল সবার, মানে যৌথ মালিকানা। এটাই ছিল তাদের সমাজ আর সংস্কৃতির ভিত।
ব্রিটিশরা এসে নতুন আইন বানিয়ে এই সিস্টেমটাই ভেঙে দিল, আর তার ফলে কি হলো? বহিরাগত জমিদার মহাজনরা এসে তাদের জমিজমা কেড়ে নিতে শুরু করল। এটা ছিল তাদের অস্তিত্বের ওপর একটা সরাসরি আঘাত। আর ঠিক এই রকম একটা অন্ধকার সময়ে আবির্ভাব হল বিরসা মুন্ডার। তার লোকেরা তাকে ধরতি আবা বলে ডাকত, মানে পৃথিবীর পিতা। তিনি শুধু একজন রাজনৈতিক নেতা ছিলেন না, তিনি ছিলেন একজন আধ্যাত্মিক গুরু। তার ডাকেই মুন্ডা সমাজ একটা স্বাধীন রাজ্যের স্বপ্ন দেখতে শুরু করে, যেখানে তাদের জমি, তাদের সম্মান সবকিছু আবার ফিরে পাওয়া যাবে। মুন্ডা সম্প্রদায়ের ক্ষোভের কারণ কিন্তু একটা ছিল না, অনেকগুলো ছিল। একদিকে তাদের পৈতৃক জমি কেড়ে নেওয়া হচ্ছিল, অন্যদিকে তাদের দিয়ে বেট বেগাড়ি বা বিনা পয়সায় জোর করে কাজ করানো হচ্ছিল। নতুন আইন এসে তাদের নিজেদের বিচার ব্যবস্থাটাকেও শেষ করে দিয়েছিল। মানে অর্থনৈতিক, আইনি, সাংস্কৃতিক সব দিক থেকেই আক্রমণ আসছিল, আর এই সব কিছু মিলেই তাদের সেই উলগুলান বা মহাবিদ্রোহের দিকে ঠেলে দেয়। তাহলে এই যে দুটো বিদ্রোহের কথা আমরা শুনলাম, নীল বিদ্রোহ আর মুন্ডা বিদ্রোহ, এগুলো রানীর 1858 সালের সেই প্রতিশ্রুতির আসল চেহারাটা কেমন ছিল তা আমাদের কি বলে? চলুন এবার সরাসরি প্রতিশ্রুতি আর বাস্তবতাকে পাশাপাশি রেখে দেখি। কথা দেয়া হয়েছিল জাতি ধর্ম না দেখে সবাইকে সমান সুযোগ দেয়া হবে, কিন্তু বাস্তবে কি হল? বড় বড় সরকারি চাকরিগুলো ভারতীয়দের জন্য একরকম বন্ধই ছিল, কারণ ব্রিটিশরা তো নিজেদের শাসক জাতি ভাবত। তাই সমতার ওই সুন্দর কথাটা শুধু কাগজেই থেকে গেল। আর একটা বড় কথা দেয়া হয়েছিল যে ভারতীয়দের সামাজিক বা ধর্মীয় জীবনে নাক গলানো হবে না। কিন্তু বাস্তবে কি হল? ব্রিটিশ সরকার নিল ভাগ করো ও শাসন করো নীতি। মানে নিজেদের রাজনৈতিক ক্ষমতা টিকিয়ে রাখার জন্য তারা বিভিন্ন ধর্ম আর সম্প্রদায়ের মধ্যে বিভেদ আরও উস্কে দিতে লাগল। এটা ছিল প্রতিশ্রুতির সঙ্গে একটা সরাসরি বেইমানি। এই একটা কথাই হয়তো ওই পুরো সময়টা সেরা সারসংক্ষেপ। রানীর শাসনকাল পরিচিত হয়ে গেল প্রতিশ্রুতি ভঙ্গের অধ্যায় হিসাবে। এটা কোনো একটা ভুলের গল্প নয়, এটা ছিল একটা লাগাতার বিশ্বাসঘাতকতার ইতিহাস। আর বারবার এভাবে কথা দিয়ে কথা না রাখার ফল যা হওয়ার তাই হল। ভারতীয়দের মনে শাসক গোষ্ঠীর বিরুদ্ধে তীব্র রাগ, হতাশা আর ঘৃণা জন্মাতে শুরু করল। আর এই জমে থাকা ক্ষোভই কিন্তু একটু একটু করে ভারতের স্বাধীনতা সংগ্রামের আগুনটাকে জ্বালিয়ে তুলেছিল। শেষ পর্যন্ত রানীর ঘোষণাপত্রের সবচেয়ে বড় প্রভাব হয়তো ছিল এর ব্যর্থতাটাই। এই যে বিশ্বাস ভেঙে দেওয়া হলো, এটাই ভারতীয়দের চোখ খুলে দেয়। তারা বুঝতে পারে যে শুধু অনুরোধ করে বা আবেদন করে অধিকার পাওয়া যাবে না, অধিকার আদায় করে নিতে হবে, আর তার জন্য একজোট হয়ে লড়াই করতে হবে। আর এখান থেকেই জন্ম নেয় এক নতুন রাজনৈতিক চেতনা। শেষ করার আগে এই প্রশ্নটা ভাবার জন্য থাকল, যখন শাসকের দেওয়া প্রতিশ্রুতি ভেঙে একটা গোটা জাতির বিশ্বাস চুরমার হয়ে যায়, তখন কি সেই ভাঙা বিশ্বাস থেকেই স্বাধীনতার সবচেয়ে তীব্র আকাঙ্ক্ষাটা জন্ম নেয়?